বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে মন্তব্য প্রধানমন্ত্রীর। সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। জ্বালানি সংকট কাটছেই না, ভোগান্তি চরমে। হরমুজ পার হতে পারল না বাংলার জয়যাত্রা। ইরানের সাথে যোগাযোগ হচ্ছে জানিয়েছেন নৌমন্ত্রী। সরকার সংস্কার বাস্তবায়ন না করায় IMF ঋণের কিস্তির টাকা দিচ্ছে না, মন্তব্য ডক্টর দেবপ্রিয়। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি, আলোচনা চলবে জানিয়েছেন অর্থমন্ত্রী। সোমবার আবারও বৈঠকে বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। বুধবারের মধ্যে চুক্তি না করলে ফের হামলার হুমকি ট্রাম্পের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে কাজ করছে সরকার। বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বলে মন্তব্য করেন তিনি। সরকার প্রধান জানান, 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে 80% নারী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করার কথা জানান। স্বাস্থ্য খাতে ক্রমান্বয়ে GDPর 5% বরাদ্দ দেওয়ার কথাও বলেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বিগত 2 সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু হয়। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট 2টি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এটিকে আমরা রোধ করে নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বর্তমান সরকারের লক্ষ্য বলে জানান তিনি। বর্তমানে সরকার শীঘ্রই একটি সমন্বিত হেলথ কার্ড চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। এতে যে কোনো নাগরিক প্রয়োজনে দেশের যে কোনো হাসপাতালে সহজেই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এর পাশাপাশি বর্তমান সরকার ধাপে ধাপে একটি জাতীয় স্বাস্থ্য বীমা চালু করার পরিকল্পনা বা চিন্তাভাবনাও করছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের চলাচলের জন্য গাড়ির তেল ও চালকের ব্যবস্থা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। তবে এজন্য আন্তর্জাতিক সমস্যা শেষ হওয়ার অপেক্ষায় আছে সরকার। চিকিৎসকদের নিরাপত্তার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের ভোগান্তি কমছেই না। টানা কয়েক ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষার পর মিলছে অকটেন, পেট্রোল। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে তেলের সংকট নেই, তবে তেল কিনতে আসা ব্যক্তিরা বলছেন সংকট আছে বলে বড় ফিলিং স্টেশন ছাড়া রাজধানীর অন্যান্য স্টেশনগুলোতে মিলছে না জ্বালানি তেল। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে মার্কেটিংয়ে কাজ করেন নাইম হাওলাদার। শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মোটরসাইকেল নিয়ে ফিলিং স্টেশনে লাইনে অপেক্ষার পরও কিনতে পারেননি কাঙ্ক্ষিত তেল। অবশেষে শনিবার 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল কিনতে পেরেছেন তিনি। গেট পর্যন্ত আসার পরে আমি চলে গেছি, তেল নিতে পারি নাই। আজকের খুশি, ফুল কাটছিল, 1000 টাকার তেল নিছি ভাই, আলহামদুলিল্লাহ। এমন চিত্র রাজধানীর প্রতিটা ফিলিং স্টেশনে। পাঠাও চালক, চাকরিজীবী কিংবা ব্যবসায়ী, রাজধানীতে যারাই মোটরসাইকেল চালান, ফিলিং স্টেশনে তেলের জন্য অপেক্ষা আর ভোগান্তি পোহানো যেন তাদের প্রধান কাজ। এই ধাক্কা এসে লাগে জীবন জীবিকায়। ভয়াবহ অবস্থা ভাইয়া, ভয়াবহ অবস্থা। আমরা খুবই আছি এখানে এসে, এখন 500 টাকার তেল দিই। যারা আমরা দিনমজুরি খাটি তাদের জন্য প্রচুর সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, 500 টাকার তেল দেয়, আলহামদুলিল্লাহ। যদি প্রতিদিন 500 টাকার তেল দেয় তাতে আমাদের চলে, কিন্তু এখন 500 টাকার তেলে যদি সারাদিন পার করে দিই তা কীভাবে চলবে আমাদের? কিন্তু আমরা তেল পাচ্ছি না, আসলে আমাদের 4 ঘন্টা লাগে। আমাদের যদি 4 ঘন্টা লাগে তাহলে আমরা দিনের কাজ কীভাবে করবো?
ফিলিং স্টেশনে প্রাইভেট কার নিয়ে যারা তেলের জন্য লাইনে দাঁড়ান তাদের ভোগান্তিও একেবারে কম নয়। টানা 12 ঘন্টা কিংবা তার চেয়েও বেশি সময় অপেক্ষা যেন নিত্যদিনের কাজ। রাত 2:45 দাঁড়াইছি, এখন বাজে 1:45। লাইনটা দিছি আপনার যে বাংলা ভিশনটা আছে না, ওদিকের থেকে বাংলা মোটর ওই কোনার থেকে লাইন দিছি, সিরিয়াল ধরতে ধরতে এই যে এখন পাইলাম। রাজধানীর মেঘনা, সোনার বাংলা, তালুকদার ট্রাস্ট সহ যে কয়টি পাম্প তেল দিচ্ছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খান। ফুয়েল পাসের উপর জোর দিচ্ছেন পাম্প কর্তৃপক্ষ। চাপ তো আছেই, বাইকের চাপ একটু বেশি অনুযায়ী দিচ্ছি আমরা। ফুয়েল পাসে যারা আছে তাদের 1000 টাকা দিচ্ছি, আর যারা ফুয়েল পাস ছাড়া আসতেছে না তাদেরকে 500 টাকা তেল দেওয়া হচ্ছে। তবে পাম্প কর্তৃপক্ষ আশা করছেন কিছু দিনের মধ্যে পাম্পে তেলের সরবরাহ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রার নিরাপদে হরমুজ প্রণালী পার হওয়া নিয়ে কূটনৈতিক চ্যানেলে ইরানের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে 28তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মন্ত্রী আশ্বস্ত করে বলেন, জাহাজের সব নাবিক ভালো আছেন, দ্রুততম সময়ের মধ্যে তারা দেশে ফিরে আসবেন। এছাড়াও চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার যে সিদ্ধান্ত বিগত অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছিল, সেটির বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি। দেশের সার্বভৌমত্ব বিকিয়ে কিংবা দেশ ও জনগণের স্বার্থের বাইরে গিয়ে কোনো চুক্তি সরকার করবে না বলেও জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী। ডিপ্লোম্যাটিক ওয়েতে অলওয়েজ কাজ করা হচ্ছে, তো এটা কিছু কিছু আছে, প্রক্রিয়া আছে। আর পরিস্থিতিটা কি উদ্ভব হবে আপনি 1 ঘন্টা পরে জানেন না। যখনই একটা পরিস্থিতি উদ্ভব হয়, ওই পরিস্থিতিতে যা যা করণীয় সরকার তখন তাই করে। তেল সংকট ও চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বাড়ছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর আসাদ গেটে একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় তেল নিতে আসা গ্রাহকদের সঙ্গে কথা বলেন জামাত আমির। দীর্ঘদিন ধরে রাজধানী সহ দেশজুড়ে যে তেল সংকট চলছে, এর প্রভাব পুরো অর্থনীতিতে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে সকালে রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের দেখতে যান জামাতের আমির। হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন, হাম আক্রান্ত রোগীদের খোঁজ খবর নেন। এ সময় রোগীদের বর্তমান অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানেন, তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, লুটপাট ও গুরুত্বের অভাবে স্বাস্থ্য খাতে এখন ভয়াবহ বিপর্যয়। পুরা স্বাস্থ্য খাতটি একটা ডিজাস্টার। স্বাস্থ্য খাতের এই বিশ্রী অবস্থা, এই স্বাস্থ্যকে লুটপাট করে একদিকে খাওয়া হয়েছে, আবার সরকারগুলো এটাকে যথাযথ গুরুত্ব দেয়নি। জিডিপির কত % বরাদ্দ এখানে ছিল আমরা সবাই জানি, অথচ একটা দেশের 2টা খাত সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার কথা। একটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য। এই 2 খাতেই আমাদের উপেক্ষা এবং বঞ্চনা। প্রতিশ্রুতি দিয়েও সরকার সংস্কার বাস্তবায়ন না করায় আইএমএফ ঋণের কিস্তির টাকা দিচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আইএমএফের টাকা পেতে হলে নতুন চুক্তি লাগবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির কারণে জ্বালানি নিরাপত্তা অনিশ্চিত বলেও মনে করেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আইএমএফের ঋণের কিস্তির টাকা না দেয়া অর্থনীতির জন্য বড় দুঃসংবাদ। রিপোর্ট করেছেন ইমরুল কায়েস। আগামী বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমেই অর্থনৈতিক সুরক্ষা অর্জন করা যাবে। এই বিষয় নিয়ে বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। রাজধানীর এফডিসিতে আয়োজিত বিতর্কে প্রধান অতিথি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আওয়ামী লীগ সরকারের জ্বালানি নীতি ছিল বিভ্রান্তিকর। বাপেক্সকে ঠুঁটো জগন্নাথ বানিয়ে আওয়ামী লীগের জ্বালানি নীতি ছিল অভ্যন্তরীণ গ্যাস কিংবা জ্বালানি উৎপাদনের চেয়ে আমদানি নির্ভর। দুর্নীতি ও আর্থিক সুবিধা পাওয়ার জন্যই এমন জ্বালানি নীতি সে সময় নেওয়া হয়েছিল বলে মনে করেন তিনি। এটা হরমুজ প্রণালী বাধা তো বটেই, কিন্তু এটা সর্বাপেক্ষা বড় বাধা না, সর্বাপেক্ষা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আমার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা যে বাণিজ্য চুক্তি করেছে আমার বিগত সরকার যাওয়ার আগে শেষ মুহূর্তে। এই বাণিজ্য চুক্তি এখন আমাদের
জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব থেকে ক্ষতি সাধন করছে। আমি অন্য কোনো দেশের সাথে বাণিজ্য করতে হলে তার অনুমতি লাগবে এবং একই সাথে এখন আমি কার কাছ থেকে তেল কিনবো সেই তেল কেনার জন্য অনুমতি প্রার্থনা করতে হবে। আমাদের কপাল ভালো, মার্কিন যুক্তরাষ্ট্র 1 মাসের জন্য রেয়াত দিয়েছে সমস্ত দেশকে, যে রেয়াতের সুযোগ হয়তো আমরা এখন নিতে পারার চেষ্টা করা উচিত। আসন্ন বাজেটে জ্বালানি স্বনির্ভরতা অর্জনে বরাদ্দ রাখার পরামর্শ দেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সংস্কারের সেতুবন্ধন না হওয়ার কারণে একবার উল্লেখিত হয়েছে, সেটা হলো যে IMF এখন ঋণ দিবে না, পুরনো ঋণকে তারা এখন আর শেষ কিস্তি দিবে না, নতুন করে চুক্তি করতে আসছেন। তার ভিতরে সরকার থেকে 2 থেকে 3 বিলিয়ন ডলারের নতুন টাকা দরকার, তার ওখানে যে হাজার হাজার কোটি টাকা নতুন বিনিয়োগ এবং ভর্তুকি দরকার, সেটাকে মিলাতে হলে তাকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ ছাড়া তার এই মুহূর্তে উপায় নেই। যদি আসন্ন বাজেটে জনগণের আশার প্রতিফলন না থাকে, তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি যে সরকার গঠন করেছে, তারা তাদের জনপ্রিয়তা কিন্তু হ্রাস পাবার একটা সংখ্যা থেকে যাবে। সে কারণে এই 4 মাসের মাথায় দাঁড়িয়ে তারা যখন বাজেট ঘোষণা করতে যাবে, অত্যন্ত পরিকল্পিতভাবে, অত্যন্ত সুষ্ঠুভাবে, সাশ্রয়ীভাবে এই বাজেট যাতে ঘোষণা করা হয়, সেদিকে কিন্তু সকলকে মনে করতে হবে, যাতে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, শ্রমজীবী, কৃষিজীবী মানুষের উপর কোনো চাপ না পড়ে। জ্বালানি ব্যবস্থাপনায় সরকার যে ক্যাবিনেট সাব কমিটি করেছে, তাদের বিষয়বস্তু জনগণকে জানানোর কথা বলেন ডক্টর দেবপ্রিয়। বিতর্কে ময়মনসিংহের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়। ক্যাবিনেট সাব কমিটি করে ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে ঋণের অর্থ ছাড়ের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি IMF। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু অমীমাংসিত বিষয়ে মীমাংসার পরেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি বলেন, বাংলাদেশের মানুষের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই IMF থেকে ঋণ সহায়তা নেওয়া হবে। জানান, এ নিয়ে আরও আলোচনা চলবে। বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করতে IMF এর আগ্রহের কথাও জানান অর্থমন্ত্রী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। IMF এর সঙ্গে $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচি চলছে বাংলাদেশের। এ পর্যন্ত 5 কিস্তিতে $3.5 বিলিয়ন ঋণ পেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের আমলে স্থগিত করে রাখা 2টি কিস্তির $1.3 বিলিয়ন ছাড়ে আলোচনা চলছে। জুনের মধ্যে টাকা পাওয়ার আশাও করছে সরকার। IMF এর সদর দপ্তরে বৈঠক শেষে বিষয়টি নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। IMF এর সাথে যে আলোচনাটা, সেটা অব্যাহত থাকবে, কারণ আমরা অনেকগুলো ইস্যু সলভ করেছি, কয়েকটা ইস্যু এখন আলোচনার মধ্যে আছে। সেটা আমরা আগামী 15-20 দিনের মধ্যে এই ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। তারপরে সেখান থেকে সামনের দিকে এগিয়ে যাব। সমাপনী সংবাদ সম্মেলনে IMF এর পরিচালনা পর্ষদের সভাপতি সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান আবারও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং যুদ্ধ বন্ধে সদস্য দেশগুলোর সহযোগিতা প্রত্যাশা করেন। The worry that we have, and I can tell you from a country with possibly the most experience in this field, in the energy field, is convincing insurance companies to actually start insuring. সংবাদ সম্মেলনে জানানো হয়, 7 বছর পর আবারও IMF এর সদস্য পদ পুনর্বহাল করেছে ভেনেজুয়েলা। We had record attendance. This spring meetings, we beat the record that was established last April. Why? Because when facing challenges and shocks, our membership sees the value of coming together to hear from each other, to learn from each other, to better calibrate action. ক্রিস্টালিনা গিওর্গিভা জানান, এমডি নিয়োগের শর্তাদি প্রতিযোগিতামূলক করা সহ কঠিন কিছু সংস্কার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবারের বসন্তকালীন বৈঠকে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর প্রথমবারের মতো IMF এর বসন্তকালীন সভায় অংশ নিয়েছে বাংলাদেশ সরকারের 11 সদস্যের প্রতিনিধি দল। দফায় দফায় বৈঠক হলেও এখনও কিস্তি ছাড়ের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি IMF এর সঙ্গে। অর্থমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো অক্ষুণ্ণ রেখে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ফের আলোচনার টেবিলে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। সবকিছু ঠিক থাকলে সোমবারই বৈঠকে বসতে পারে দুটি দেশ।
আর বৈঠক হবে ইসলামাবাদেই। ইরানের কর্মকর্তাদের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম CNN এই তথ্য দিয়েছে। এবারের আলোচনায় কোনো চুক্তি না হলে আবারও হামলা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালী দিয়ে বেশ কয়েকটি কার্গো জাহাজ ও একটি ট্যাঙ্কার পার হতে পারেনি কোনো তেলবাহী জাহাজ। আর মার্কিন নৌ অবরোধ বহাল থাকায় ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে যে কোনো সময় আবারও বন্ধ হতে পারে হরমুজ প্রণালী। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরান সংকট সমাধানের পালে আবারও হাওয়া। আগামী সোমবার দ্বিতীয় দফার আলোচনার দিনক্ষণ ঠিক করেছে ইরান। শনিবার মার্কিন গণমাধ্যম CNN এ তথ্য দিয়েছে। এখন যুক্তরাষ্ট্র নিশ্চিত করলেই পাকিস্তানের ইসলামাবাদ হবে আলোচনার ভেন্যু। ওয়াশিংটন তেহরান চুক্তি খুব কাছাকাছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দফায় এ বার্তা দেওয়ার পর আলোচনার বিষয়টি আবারও সামনে এলো। আসন্ন শান্তি আলোচনায় কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পরমাণু ওয়াশিংটনে হস্তান্তরের ব্যাপারেও অটল তিনি। জানালেন শান্তি চুক্তি না হলে পরিস্থিতি হবে ভয়াবহ। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সাম্প্রতিক সময়ে যেসব দাবি করেছেন তার বেশিরভাগই মিথ্যা বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। বলেন ট্রাম্প মিথ্যা দিয়ে যুদ্ধেও জয়ী হয়নি এবং চুক্তির ব্যাপারেও কোনো অগ্রগতি করতে পারেনি। বাগের গালিবাফ হুমকি দিয়ে বলেন ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়া হবে। নৌ অবরোধ কার্যকর করতে ইরান উপকূলের কাছাকাছি 10,000-এর বেশি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এ তথ্য দেয়। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও ওই পথে জাহাজ চলাচলের সংকট এখনো কাটেনি। CNN এর প্রতিবেদন অনুযায়ী শুক্রবার বেশ কয়েকটি কার্গো জাহাজ ও ট্যাঙ্কার পার হতে পারেনি কোনো তেলবাহী জাহাজ। তেহরান অবশ্য আগেই শর্ত দিয়েছে ওই পথে জাহাজ পারাপারের জন্য ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের অনুমতি নিতে হবে। শান্তি আলোচনা ও হরমুজ প্রণালী সংকট সমাধানে যুক্তরাষ্ট্র ইরানের তৎপরতা দেখে বিশ্লেষকরা বলছেন খুব দ্রুতই মধ্যপ্রাচ্যের আকাশে কালো মেঘ কেটে শান্তির আলো আসবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মেডিকেল কলেজে 7 দিনের জন্য ক্লাস পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সকালে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 2 শিক্ষার্থী গুরুতর আহত হন। শুক্রবার রাতে কলেজের বাঘমারা ছাত্রাবাসে এই ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন মোহাম্মদ মুয়াজ ও মীর হামিদুর। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী। এর মধ্যে মোহাম্মদ মুয়াজ কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানভীর আব্দুল্লাহ গ্রুপের কর্মী এবং মীর হামিদুর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে জাওয়াদ রুতাব গ্রুপের কর্মী। এই ঘটনায় নাফিউল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। নিরাপত্তার কথা চিন্তা করে আগামী 7 দিনের জন্য কলেজের সব ধরনের ক্লাস পরীক্ষা স্থগিত করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। রাজধানীর মোহাম্মদপুরে মাদক ব্যবসার বিরোধ নিয়ে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত আসাদুল হত্যায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। পুলিশ জানায় তাদেরকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদক সহ 10টিরও অধিক মামলা রয়েছে। আর নিহত আসাদুলের বিরুদ্ধে মাদক সহ 6টি মামলা রয়েছে। 16 এপ্রিল বন্ধুর মাধ্যমে ডেকে নিয়ে আসাদুলকে কুপিয়ে হত্যা করে গ্রেফতারকৃত এই 4 জন। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। মোহাম্মদপুর এলাকায় চিরুনি অভিযান চলছে বলেও জানায় পুলিশ। এরা সবাই তার পরিচিত। তার বন্ধুর মাধ্যমে এই গভীর রাতে এই জায়গাতে ডেকে আনা হয়। একটি জরুরি সলা পরামর্শ অথবা আলাপ রয়েছে, এরকম একটি তথ্য দিয়ে তাকে নিয়ে আসা হয়। তারপরে অতর্কিত তাকে হামলা করা হয়। আপনারা অনেকেই হয়তো সিসি ক্যামেরা ফুটেজ দেখেছেন যে তাকে তার যে বন্ধুটি ডেকে নিয়ে আসছে ঘাড়ে হাত দিয়ে কিন্তু তাকে নিয়ে যাচ্ছিল। তারপর নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আশপাশ থেকে কয়েকজন এসে তাকে অতর্কিত হামলা করে এবং ইট দিয়ে আঘাত করে, ছুরিক আঘাত করে। এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। তো মোটিভ হলো টাকা পয়সা এবং পূর্বের একটি মামলার জের। দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। ডিআরইউতে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়
15 মার্চ থেকে 16 এপ্রিল পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে 206 জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 34 জনের মৃত্যু পরীক্ষাগারে নিশ্চিত হয়েছে। একই সময়ে 20,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং বর্তমানে 3,000-এরও বেশি রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছে। বক্তারা বলেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ, যার সংক্রমণ ক্ষমতা 12 থেকে 18-র মধ্যে। রোগীর শরীরে লালচে র্যাশ দেখা যাওয়ার 4 থেকে 3 দিন আগে থেকেই এটি ছড়াতে শুরু করে। ফলে এটি আক্রান্ত শিশু থেকে পুরো একটি কমিউনিটি সংক্রমিত হতে পারে। সংগঠনটি দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি জোরদার সহ 5 দফা জরুরি পদক্ষেপ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ, প্রতিটি হাসপাতালে হাম কর্নার চালু, টিকা নিয়ে গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শক্তিশালী রোগ নজরদারি ব্যবস্থা গড়ে তোলা। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজি ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে 2টি ট্যাঙ্কার। অ্যাঙ্গোলা থেকে এলএনজি নিয়ে লবিটো নামের ট্যাঙ্কারটি শনিবার দেশের জলসীমায় প্রবেশ করেছে। একই সাথে 27,363 টন ডিজেল নিয়ে এসেছে নেভি সিয়েলো নামের আরও একটি ট্যাঙ্কার। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এর বাইরেও গ্যাস অয়েল নিয়ে মালয়েশিয়া থেকে রবিবার আসবে গোল্ডেন হরিজন নামের তৃতীয় ট্যাঙ্কার। এর আগে শুক্রবার 1,08,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে 3টি ফুয়েল মাস্টার ট্যাঙ্কার। এমটি ওকট্রি, এমটি কেপ বনি ও এমটি লিয়ান সং হু নামের ট্যাঙ্কার 3টিতে করে আসে এই বিপুল পরিমাণ জ্বালানি। এদিকে আগামী 20 থেকে 21 এপ্রিলের দিকে প্রায় 66,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এমটি প্যাসিফিক ইন্ডিগো এবং এমটি হাফনিয়া চিতা নামের আরও 2টি জাহাজ। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। জ্বালানি সংকট কাটছেই না, ভোগান্তি চরমে। হরমুজ পার হতে পারল না বাংলার জয়যাত্রা। ইরানের সাথে যোগাযোগ হচ্ছে, জানিয়েছেন নৌমন্ত্রী। সরকার সংস্কার বাস্তবায়ন না করায় আইএমএফ ঋণের কিস্তির টাকা দিচ্ছে না, মন্তব্য ডক্টর দেবপ্রিয়ার। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি, আলোচনা চলবে, জানিয়েছেন অর্থমন্ত্রী। সোমবার আবারও বৈঠকে বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। বুধবারের মধ্যে চুক্তি না করলে ফের হামলার হুমকি ট্রাম্পের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টা। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।